কবিতা এত মনোময়ভাবে পাঠ করেছে কেউ আমি শুনিনি। কতজন হবে আমি গুনি, কিন্তু বীরবলের মতো গুনি যে কতজন আছে আমি বলছি 37 জন। যদি না হয় তাহলে হবে ওই বীরবলের কথা, একজন বেরিয়ে গেছে অথবা একজন এসে পড়েছে, তাই তো? মানুষের সংখ্যা কোনো কথা না, মানুষের মনুষ্যত্বই মূল কথা। সব শেষে যে কবিতাটি আমি শুনলাম আমার মনে ছিল, কিন্তু কবিতার বিরুদ্ধে এই কথাগুলো আমি এইভাবে বলেছি নতুনভাবে নির্মাণ করানো। প্রথম কবিতা, দ্বিতীয় কবিতা, তৃতীয় কবিতা, তিনটি আমার খুবই প্রিয় কবিতা। একটা 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 তিনটাকে তিনটা বলতাম। এই মুহূর্তে আমার কাছে কি কবিতা পড়বো, কিছু বলবো, এমনটি আমার প্রচুর আছে, প্রস্তুতি আছে। গত রাতে কী লিখবো, কী পড়বো ইত্যাদি হয়, কিন্তু আমি জানি, আপনারাও জানেন, কথা বলতে গিয়ে কিন্তু আপনারা শেষ পর্যন্ত ওই যে কথাটি বলতে হয় সেটাই বলে দেন। ওই প্রস্তুতি আমার কোনো প্রস্তুতি নেই। আমি এসেছিলাম এক কারণে, এখন দেখতে পাচ্ছি কারণটা এক নাই বহু হয়ে গেছে, আর সমস্ত কারণ মিলে শেষ পর্যন্ত আবার একটি কারণ হয়ে যায়। সেটি হচ্ছে, যদি কবিতার জন্য আসি, আমি সব জায়গায় কবিতার জন্যই যাই। আমি যে বাংলাদেশে থাকি কবিতার জন্য, আমি যে আমার বাড়িতে থাকি কবিতার জন্য, আমি যে এতদূর পার হয়ে আসি, উড়ে আসি কবিতার জন্য, এবং এসে দেখি কবিতা আছে। কোথায় আছে? যারা পড়েছেন তাদের ভিতরে আছে। প্রথম যদি কবিতা পড়লেন, কারো নাম বলার প্রয়োজন নেই, আমি নাম ভুলে যাই, কখনো কখনো আমার নাম আমি ভুলে যাই। রেলে যেতে যেতে ব্রাহ্মণবাড়িয়া পার হয়ে যাচ্ছি, একজন আমাকে বললো যে আপনাকে মনে হয় চিনি, যেন কী যেন মনে হয় চিনি। তখন আমার একটু একটু দাড়িটা আরও লম্বা ছিল, চুল তো আরও ছিল, সব আমি হারিয়েছি। হাওয়ায় এসেছিলাম 1984 সালে, যাওয়ার পর আমার বাবরি চুলটা শেষ হয়ে গেছে, কিন্তু হাওয়ায় আমাকে কবিতা দিয়েছে 1984 সালে। আপনার কেউ আসেন এই ভূখণ্ডে, আপনারা মেইনল্যান্ডে আসেনি, মেইনল্যান্ডে পরে আসেনি, আরও 10 বছর পরে এসেছিলাম। তো এইভাবে আমি কথা বলি আর কি, যেভাবে কথা বলার বলবো। তো মনে হচ্ছে যে এই একেবারে অন্তরঙ্গতম একটি সন্ধ্যা। কোথায়? বাফা। বাফা মানে কি? বাফা মানে বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস। ফাইন আর্টস কি? ফাইন আর্টস মানে হচ্ছে যা একেবারে মসৃণতম, অথবা যদি বলতেন মনোময়তম, যদি এটা বলতে পারি, এর বাইরে আর কোনো শব্দ পাচ্ছি না। একটা কবিতা লিখেছিলাম, এই আপনাদের সামনে যে টাঙ্গাইল শাড়ি এবার যেটা বিশ্ব স্বীকৃতি পেয়েছে, তার সঙ্গে আমিও যুক্ত ছিলাম, এবং যুক্ত যে ছিলাম সেই বিষয়টি আপনারা দেখবেন 2005 সালে আমি ইয়েতে গিয়েছিলাম। কোথায়? ইউনেস্কোতে আমাকে বিশেষ কাজে সরকারের কাছ থেকে পাঠানো হয়েছিল, ডাইভার্সিটি কনভেনশন। কিসের? কালচারাল ডাইভার্সিটি কনভেনশনকে সেই সময় এটাকে পাকাভুক্ত করা হচ্ছে, বাংলাদেশের কোনো কথা আছে কিনা। যাওয়ার পর যে কোনো কারণে কথা বলেছিল, এবং তারপর আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল। বাংলাদেশে কত ধরনের কালচার আছে, টেনজিবল ইনটেনজিবল কত কালচার আছে, এবং তার একটি আপনি পরিসংখ্যান দিতে পারবেন, তখন দেখা যাক পারা যাবে। কারণ আমি এই কারণেই কাজটা পারবো বলে বলেছিলাম। আমি বাংলা একাডেমিতে আছি, তখনও বাংলা একাডেমিতে আমি আছি, আরও 1 বছর পর্যন্ত ছিলাম। 2006 সালে আমি বাংলা একাডেমি থেকে 72 সালে জয়েন করে 2006 সালে প্রথম অবস্থায় বেরিয়ে আসি। আমি জানি বাংলা একাডেমিতে একটা ফোকলোর বিভাগ আছে, সেই বিভাগে যে যা কিছু সংগ্রহ ছিল, সেই সংগ্রহ বাংলাদেশে নয়, ভারতবর্ষেও আর কোথাও ছিল বলে আমার জানা নেই। আমি সুযোগ পেলাম ওইটাকে ঘেঁটে দেখা, এবং সেই সঙ্গে রিভিজিটিং দ্য এরিয়াস অফ কালচারাল এরিয়াস বলা যেতে পারে। আর কি আছে? আমি শুনেছি হুদমার গান আছে বাংলাদেশ। হুদমার গান কি আপনারা জানেন? কেউ জানে? আমিও তো জানতাম না, কী করে জানবো? আমার বাড়ি কক্সবাজার,
যেখানে পানি না চাইলেও পানি আসে, জলোচ্ছ্বাস আছে। আর হুদমার গান লেখা হয় সেই এলাকায় যেখানে পানি চাইলেও পানি আসে না, বরং পানি আনতে হয় কোত্থেকে? পানি আনতে হবে আকাশ থেকে। কারা আনে? আপনারাই আনেন, মহিলারাই আনে। কেমন মহিলা? একেবারে সেই মহিলা যারা ফাইন আর্টস, অর্থাৎ ফাইন আর্টসের একটা কি বলবো, ঠিক আছে, ফাইন আর্টসের একটা ঘরানার মধ্যে আছে। তারা গায়, তারা নাচে, তারা মহিলা, তারা সদ্যজাত মহিলা বা নারী, তারাই নাচতে শুরু করে। যখন ড্রট আসে, সব কিছু শুকিয়ে যায়, সেই শুকনোকে আবার তরল করার জন্য, পানি নিয়ে আসার জন্য ওই মেঘ তুমি গিয়ে বৃষ্টি দাও, এই সমস্ত কথা বলতে বলতে তাদের ঘামে যে মাঠ, উঠানটা পূর্ণ ইয়ে হয়ে যায়, ভিজে যায়। ওই সময় কোনো পুরুষের, এমনকি সদ্যজাত কোনো শিশু যে পুরুষ, তারও প্রবেশ নিষিদ্ধ। তারপর যখন উঠোন ভিজে যায়, কাদা হয়, তারা মাটির সঙ্গে মিশে যায় এবং তারপর বৃষ্টি নামে। এই যে ঐতিহ্য, এই ঐতিহ্য যেখানে আছে, আমি বলবো যে সেই ঐতিহ্যকে আমি আবার রিইনভেন্ট করা, রিডিসকভার করা, হারিয়ে গেছে এটা, কিন্তু এটা যে ছিল এটাকে রিকনস্ট্রাক্ট করার এই কাজটি আমি শুরু করি। তারপর আমি দেখি ফাইন আর্টস বলতে কী বোঝা যায়। ফাইন আর্টস বলতে হচ্ছে মনের সঙ্গে মনের সঙ্গে মনের মিলন। এই কথাটি আজকে একবার এখানে কোনো কবিতায় হয়তো উচ্চারিত হয়েছে, আমার আরেক কবিতায় উচ্চারিত হতে পারে। সেটাই আমি বলছিলাম। টাঙ্গাইল এই যে শাড়ি, এই টাঙ্গাইল শাড়িটা যে একদিন পৃথিবীব্যাপী স্বীকৃত হবে আমার আশা ছিল। 2006 সালে এই পাত্রাইলে আমি গিয়েছিলাম। পাত্রাইলে গিয়ে আমি লক্ষ্য করেছি যে আরে সারা ঢুকার আগেই খটখট 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 শব্দ হচ্ছে। আপনারা কেউ গিয়েছেন পাত্রাইলে? গেছেন, তাই তার বুঝবেন। গিয়ে বলতে হয় না এখানে কিছু একটা হচ্ছে, ঘোড়া চলছে নাকি আর কিছু চলছে। পরে দেখলাম না, অজস্র ঘোড়া, সেই ঘোড়া হচ্ছে মাকু চলছে, তাই না? শব্দ হচ্ছে। 600 কতটি বাড়ি তো নয়, এটা প্রতিটি কিন্তু একটা কারখানা। সেই পাত্রাইল দেখে আমার মনে হলো, আমাকে ইউনেস্কো থেকে একটা দেওয়া হয়েছিল, ফর্মুলা দেওয়া হয়েছিল। সেই ফর্মুলা অনুযায়ী আমি দেখতে শুরু করলাম। সবাই না জেনেই তারা সবাই ব্যবসা, এবং ব্যবসা করার জন্য যা যা প্রয়োজন সব করেছে। এমনকি ওই 600 বাড়ি মিলে তারা একটা কমিটি করার পর এটাকে বাড়ানোর জন্য, করার জন্য যা যা করার, তাদের যে এটা তাদের যে কী বলে কপিরাইট আছে, এটার জন্য যে বাণিজ্যিক লাভ এখান থেকে হতে পারে, এবং সেটা শুধুমাত্র তাদের ওনারশিপ, এইসব কিছু যা বহু পরে আমরা বাংলাদেশে জানি, তারা এই কাজটাই করেছেন। তো আমার মনে হচ্ছিল যে এটা সব ইউনেস্কো এবং ওয়াইপোর যে কমন হেরিটেজের জন্য, সুরক্ষার জন্য তারা যা যা চায় তার সব তো উপাদান এখানে আছে। কিন্তু বহুদিন হয়ে গেছে, এর আগেই বৃহৎ যেগুলো বড় বড় আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য, আমরা বলি কালচারাল এক্সপ্রেশনস, ইংরেজিতে বলি ট্র্যাডিশনাল কালচারাল এক্সপ্রেশন, সেগুলো যেমন আমাদের গান একটা হয়ে গেছে, কোনটা? লালনের সেই গান, বাউল সঙ্গীতটা হয়ে গেছে। এবং সব শেষে আমি নিজে গিয়ে এটা করে এসেছিলাম। তখন বাংলা একাডেমির মহাপরিচালক দ্বিতীয় বছরে, এই যে রিক্সা আর্ট হলো না, রিক্সা পেন্টিংস, রিক্সা না কিন্তু রিক্সার উপর যে পেন্টিংসটা হয়, সেই পেন্টিং, ওটা করতে গিয়ে একটা সমস্যায় পড়ছে। কি? রিক্সা পেন্টিংয়ের যে কোনো সোসাইটি নেই। তো প্রথমবার আমাকে বললো যে এটা তো নেই, আপনি কি উপস্থাপন করবেন? না, এবার আমি উপস্থাপন করে উইথড্র করবো। আমি বুঝতেই পারছি এটাতেই আছে। আমার এলাম, এসে সেই সমিতি করে দ্বিতীয়বার দেওয়ার পর তারা পেয়ে গেল। অর্থাৎ এখান থেকে আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে পশ্চিমের সঙ্গে আমাদের এখানকার ফাইন আর্টস বা আমাদের কালচারাল এক্সপ্রেশনসের যে এটাকে ধরে রাখার যে পদ্ধতি, এটা একটু অন্যরকম। বাউলকে যখন আমি জিজ্ঞেস করলাম, আপনি তো গান গাইছেন, এই গানের যে কপিরাইট আপনার থাকবে, আপনি এখান থেকে পয়সা পাবেন, এইভাবে যদি করেন, বলতে আমরা তো ইয়ের জন্য করি না, আমরা গাই আর কি। কবির নাম হলো বাদের শাহ। বাদের শাহর বয়স তখন 90। তিনি
বললেন কি লালনের কথা বললেন, আমরা তো একটা কমণ্ডল ঢুকিয়ে চলে যাই আর দেহটাকে বাজাই, ওই একতারাটা দেহের মতো, দেহটাকে বাজাই, দেহের ভিতর মন হয়, সেই মনের সঙ্গে আমি কথা বলি। আমার তো কিছু পাওয়ার নাই, আমি তো দর্পণে নিজেকে দেখি, ঘরের পাশে আশিনগর, আমি তো দেখি, আমার তো আর ব্যবসা করার কোনো ইয়ে নাই, আমি নিজের সঙ্গে ব্যবসা করি, অন্য কারোর সঙ্গে ব্যবসা করি না। বোঝাতে পারলাম না, কিন্তু সেই বাউল সঙ্গীত আজকে ইয়েতে গৃহীত হয়েছে। আমরা বুঝিয়েছিলাম যে এটা তারা যা বলবে বলুক, তারা কিন্তু এটাকে সংরক্ষণ করছে। লালন থেকে আরম্ভ করে এই পর্যন্ত বহুদিন তার গান লিখিত ছিল না, তাই না? শুধু কণ্ঠে কণ্ঠে ছিল, কণ্ঠে কণ্ঠে থাকলে কী হয়, এটা একটা পরম্পরা হয়ে যায়। এবং এই পরম্পরা করতে গিয়ে তারা লালন শাহকে এইভাবে ধারণ করেছে। শুধু লালন শাহকে না, লালন শাহর পাশাপাশি তারা আছে, তাদের সবাইকে ধারণ করেছে। সারা বাংলাদেশে লালনের সমিতি আছে, এগুলো সেটাও গৃহীত হয়ে গেছে। আমার ধারণা এইভাবে বাংলাদেশে আমার তখন জানা মতে, আমার বইটা আমার কাছে আছে এই মুহূর্তে, বইটা ওই বইটা আমাকে দাও তো, এই বইটা আমি দেখাতে চাই। ওই পাশে বড় এইটা, বিশ্বাস করতে পারবেন এটা কিন্তু 9 মাসে আমি করেছি। সারা বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে যাইনি, সব জায়গায় গেছে, সব। এমনকি ব্রাহ্মণবাড়িয়ার আগে যে বললাম ধনপতি বোধ হয় তার নাম, যিনি করতেন, পুতুল নাচের খেলা দেখাতেন আর কি, দেখাতেন ধনমিয়ার কথা আমি আগেই বলেছি অনেক সময়। তো তার কাছেও আমি বারবার গিয়েছিলাম। তো এইখানে যে লিস্ট আছে, এখনও পর্যন্ত সেই লিস্ট কাভার করতে গেলে আরও 100 বছর লাগবে। যদি প্রতি বছর একটা করে দেওয়া হয়, তার অর্থ বোঝেন আমাদের অরিজিনাল কালচারাল এক্সপ্রেশন যা আর কারোর সঙ্গে মিলবে না। যদি মিলতে পারে, কিন্তু মৌলিক বিষয়টা আমার, এটা না হলে তারা এটা করে না, স্বীকার করে না। আমাদের ফাইন আর্টসের ভিতর আমরা যাকে বলি, আমি যাকে বলি নন্দন সংস্কৃতি, সেই নন্দন সংস্কৃতির ভিতর এই জিনিসগুলো আছে এবং শনাক্ত করা হয়, শনাক্তকরণ চলছে। আমার মনে হয় এইভাবে যদি যায়, আরও 100টা উইলে এটা স্বীকৃত হয়ে যাবে। সেই অস্বীকৃত এককালে যা আমাদের কাছে স্বস্বীকৃত, বাঙালির মনের ভিতর, মনের সঙ্গে মন মিলে আর একটি বৃহত্তর বিশ্ববন্ধ হবে, তেমন একটি পরিকল্পনা বাংলার ভিতর ছিল বলে আমাদের ধারণা হয়। তো আমরা দেখেছি আজিব সুখু বঙ্গালী বইলি, এই যে কথাটি, এই কথাটি কিন্তু খুব সুখের কথা নয়। আপনারা জানেন হয়তো কথাটি সুখের কথা নয়, এই জন্য এটা জীবনের চরম হারানোর মুহূর্তে তিনি এই কথাটি বললেন। বঙ্গালী শব্দটি তখন মানে বঙ্গালী তাদেরকে বলা হয় যারা সব কিছু, যাদের লুণ্ঠিত হয়েছে, যাদের আর কিছুই নেই, নিঃস্ব। আমি নিঃস্ব হয়ে গেলাম। কিন্তু সেই নিঃস্বই আজকে বিশ্বকে জয় করার জন্য অভিযান চালাচ্ছে। এবং কীভাবে যেন আমাদের ফাইন আর্টস এখানে চলে এসছে। এবং আজকের এই ঘরে আমরা কয়জন, যতজন হই না কেন, আমরা প্রত্যেকেই আমাদের নিজের ভিতরে একটা ব্যক্তি বিশ্ব আছে, যার কথা আমি বলি, তো নিজে বিশ্বাস করি বলি। তো এইভাবে আমরা কী হয়েছে, সৃষ্টিশীল হয়েছেন আমাদের প্রতিটি মানুষ। সৃষ্টিশীল হয়েছেন যে মানুষ, সেই মানুষকে বলি শুধু বাংলার মানুষ না, যে আমাদের যে পিতার কথা আমরা বলি, পিতা মানে জাতির পিতা। আমি জাতির পিতা বলি না, জাতির পিতা, পিতা অফ দ্য নেশন, পিতা অফ ব্যক্তি না, কিন্তু ব্যক্তিপিতা তিনি আমার নন, কিন্তু আমার ব্যক্তিপিতা তার একজন। আমার ব্যক্তিপিতার নাম সেকান্দর সৌদাগর, আমার জাতিপিতার নাম শেখ মুজিবুর রহমান। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, অনন্তকাল পর্যন্ত এই কথাটি তো আমাকে বলতে হবে, আপনাকে বলতে হবে কিনা সেই বিষয়টি আপনি ধারণ করবেন। এবং আমি মনে করি যে এই যে কথাটা বললাম, এই কথাটি আমাদের বোঝা উচিত। যিনি বিশ্বাস করেন না, তিনি বিশ্বাস না করবেন, কিন্তু আঘাত করবেন। আমি তাকে আঘাত করবো না। যে আঘাত করা হচ্ছে সারা পৃথিবীব্যাপী, এখন হচ্ছে, বাংলাদেশে হচ্ছে, বাংলাদেশের বাইরে হচ্ছে, এই বিশ্বে হচ্ছে। কেন? কারণ মনুষ্যত্বের বাইরে গিয়ে অযুক্ত করে অমানুষ হয়ে যাচ্ছে। মানুষের ভিতর যে ঘ্রাণ, মানবিকতার ঘ্রাণ, সেটা নিচ্ছে না। ফলে এই সুঘ্রাণটা নিতে হলে আপনি সুঘ্রাণ নাক দিয়ে নিতে পারবেন না। আপনার এই যে নন্দন তত্ত্ব, নান্দনিক নজরুল ইসলাম, কাজী নজরুল, যাকে আমি বলি বাংলার কবি পিতা, এই বাংলাদেশ যে হয়েছে, বাংলাদেশ কবি পিতা,
তিনি বলেছিলেন, বাঙালি যেদিন এক হয়ে বলতে পারবে বাঙালির বাংলা সেদিন অসাধ্য সাধন করবে, সেদিন বাঙালি একাই বাংলাকে, ভারতকে স্বাধীন করবে, উপমহাদেশকে স্বাধীন করবে। এই কথা যিনি বলেছিলেন, এই জয় বাংলা যেটা শব্দটা আমরা শুনেছি, এটা কারো দেওয়া নয়, কাজী নজরুল ইসলামের কবিতা থেকে আসা। এই বিষয়টি আমাদের জানতে হবে। তো তিনি তার মতো কবিরাই শুধু পারে। সে কবিরাই কী পারে? আবার আমাকে বলতে হবে রবীন্দ্রনাথের কথা। বলতে হবে এই কারণে যে কাজী নজরুল, রবীন্দ্রনাথ, তারপর মাইকেল মধুসূদন দত্ত, অথবা বলো লালন, আর এখন এই মুহূর্তে নতুন যে কবি লিখছে, তাদের ভিতর একটি পরম্পরা আছে, একটি ধারাবাহিকতা আছে। সেই ধারাবাহিকতা হচ্ছে মানুষের ভিতরে যে মন, সেই মনটাকে নন্দন মনে পরিণত করা। নন্দন মনে যদি পরিণত করতে পারি, আমি সারা পৃথিবীর মানুষকে এই নান্দনিক বন্ধনে আবদ্ধ করে একটি, এমনকি আপনি যেটি আপনারা প্রশ্ন করবে হয়তো আমাকে, একটি বিশ্ব রাষ্ট্র আমরা তৈরি করতে পারি। এটা একটা স্বপ্ন, ইউটোপিয়া। এই কল্পনা কিন্তু বিরাজ করছে সারা পৃথিবীতে, কিন্তু এখনো হচ্ছে না। আমরা হয়তো দেখবো না। আমি মনে করি, আমি বিশ্বাস করতে চাই। বিশ্বাস না করলে তো আমি নিঃশ্বাস নিতে পারবো না, নিঃশ্বাস স্তব্ধ হয়ে যাবে। আমি যে বলতে চাই যে এই নান্দনিক চিন্তার ভিতর দিয়েই আমরা নিজেদের ভিতরে ঢুকে যেতে পারি বলেই এই ফাইন আর্টসটি, সুন্দরতম এই চর্চাটি আমাদের ভিতর রয়েছে, যাকে কাজী নজরুল ইসলাম বলতেন সুন্দর। আমার সুন্দর এসেছিল গল্প হয়ে, আমার সুন্দর তারপর বহু কিছু হয়ে প্রকাশিত হয়েছে। তার একটি এই নামে একটি, আমার সুন্দর নামে একটি প্রবন্ধ আছে, আপনারা পড়বেন, অনেকেই হয়তো পড়েছেন, দেখবেন। এবং তাতে নান্দনিকতার সম্পূর্ণ নতুন একটা ব্যাখ্যা আছে। সেটি হচ্ছে যে আমার অচেনা, যে আমার দূরে, যে ঘর আমার ঘর নয় অন্য ঘর, সেই সব ঘর মিলে আমরা এক ঘর হতে পারি, সব মন মিলে একটা মন হতে পারি। এবং এই যে মিলন, এই মিলনকে তিনি বলেছেন মনের মিলন। এই মনের মিলনকে দিয়ে একটি ছোট্ট শব্দে উচ্চারণ করেছেন, জানি না আপনারা জানেন কিনা, অভেদ সুন্দর। শুনেছেন আপনারা, দেখেছেন, পড়েছেন? অভেদ সুন্দর কোথায় বলেছেন? তিনি সর্বশেষ যে বাণীর ভাষণ দিয়েছিলেন, আর যদি বাঁশি না বাজে, যে ভাষণটা দিয়েছিলেন, এরপরও ভাষণ একটা আছে, আমরা আবিষ্কার করেছি, কিন্তু এইটাকেই স্বীকৃত সর্বশেষ ভাষণ হিসেবে বলা হয়। তিনি বলেছিলেন যে আমি এই দেশে জন্মগ্রহণ করেছি বলে শুধু এদেশের নয়, আমি এই সমাজে জন্মগ্রহণ করেছি বলে শুধু এই সমাজের নয়, আমি এই ধর্মে জন্মগ্রহণ করেছি বলে সব ধর্মের সঙ্গে আমার শত্রুতা আছে এমন নয়, আমি সকলের। এবং সকলের কীভাবে? আমার ভিতর যে সুন্দর আছে, সেই সুন্দর সকলের ভিতর আছে, সেই সুন্দরটাকেই আমি গ্রহণ করতে চাই। তার নাম হচ্ছে অভেদ সুন্দর। সেই অভেদ সুন্দরের তত্ত্বেই, তর্কেই, শক্তিতেই, যুক্তিতেই আমরা মানব মুক্তির কথা বলতে চাই। এবং সেই মানব মুক্তি হবে শুধুমাত্র বাংলাদেশের মুক্তি নয়, শুধুমাত্র রোহিঙ্গাদের মুক্তি নয়, শুধুমাত্র এশিয়ার মুক্তি নয়, শুধুমাত্র আফ্রিকার মুক্তি নয়, সারা পৃথিবীর মুক্তি। আমি যেখানে যাব সেটাকে আমার স্বদেশ হিসেবে মানব। ইনটেনজিবল কালচারাল হেরিটেজের কয়েকটি বিভাগ আছে। প্রথম বিভাগ হচ্ছে, যে বিভাগটি আছে সেই বিভাগের প্রথম শনাক্তকৃত প্রকরণটির নাম হচ্ছে ভাষা, ল্যাঙ্গুয়েজ, ভাষা। আমি যে ভাষায় কথা বলছি, এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। এবং এই যে মায়ের কাছে এই শব্দটি শিখেছি, পৃথিবীর প্রতিটি শিশু এই শব্দটি শিখেছে, এই উচ্চারণটি শিখেছে। সেটি কি? মা। জন্ম নিয়েছে, নেওয়ার পরেই আমি কেঁদে উঠেছি। আমার এইটুকু মনে আছে, আমার যতদূর মায়ের কথা মনে আছে, এইটুকু শুধু মনে আছে, আমি কাঁদছি, মা আমার মুখে হাত দিচ্ছে, এবং দেওয়ার পর যে শব্দটি হচ্ছে ওয়া 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 থেকে মা হয়ে যাচ্ছে। কাজেই এই মা শব্দটি সারা পৃথিবীর সমস্ত যে ভাষা আছে, সেই ভাষার প্রথম উচ্চারণ। সেই মাতৃ উচ্চারণ থেকেই পৃথিবীর ভাষাগুলো এক ভাষা, দুই ভাষা, তিন ভাষা হতে হতে 8 ভাষা হয়ে গেছে। এই ভাষাগুলোর ভিতরে একটা মিত্রতা আছে, ভাষা মৈত্রী। আমরা কিন্তু এখন ভাষার শত্রুতা করি, এই না উর্দু হবে না, উর্দুকে আমরা কখনো বর্জন করিনি। যদি কেউ বলে আমরা বাঙালিরা বর্জন করেছে, এটা নয়। উর্দু আমাদের খুব প্রিয় ভাষা, কিন্তু মাতৃভাষা ছিল না, তাই না? আমরা আমাদের মাতৃভাষার কথা বলেছি, এবং উর্দুর ভিতরে সূক্ষ্ম আছে তার কথা বলেছি, ভাষা মৈত্রীর কথা বলেছি। একই সঙ্গে মনোমৈত্রীর কথা বলতে পারি, একই সঙ্গে নন্দন মৈত্রীর কথা বলতে পারি।
এটা যদি সাধিত হয় তখন আলো, যে আলো জ্বালে মন, সেই আলো, মনের আলো দিয়ে সারা পৃথিবীকে আলোকিত করে আমরা একটি বিশ্ব মানব জাতি রাষ্ট্র পেতে পারি। যদি সেটা আমরা করতে পারি তাহলে সেই রাষ্ট্র থেকে যুদ্ধকে আমরা করতে পারি বিদায়, বিদায়। তার আগে এটা বিদায় হবে না। আবার এই আলো যা জ্বলে সেই আলোকে আমরা অন্যদিকে নিয়ে যেতে পারি। আণবিক আলো হতে পারে, দানবিক আলো হতে পারে, পারমাণবিক আলো হতে পারে। তাকে আমরা থুতু দিই, থুতু দিই, থুতু দিই। এইভাবেই বাঙালি মানুষ, বিশ্ব মানুষ, জাতি মানুষ প্রকৃত মানব সত্তায় ফিরে আসবে এই কামনা করি। জয় মানব সত্তা, জয় বিশ্ব সত্তা, জয় নন্দন সত্তা।